প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হাই ফ্রেন্ড, আমি সঞ্জিত আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ আসন্ন 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে তোমরা তোমাদের ম্যাথামেটিক্স বিষয়ের দুটো অধ্যায়ের প্রবলেম সম্পর্কে সলিউশন জানতে পারবে। এবং এই সলিউশনটি করেছে বালুরঘাটের স্বনামধন্য গণিত শিক্ষক সুকন্যাল পাল মহাশয়। তো চলো আমরা স্যারের কাছ থেকে আজকের আলোচনাটা জেনে নিই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে। কোনো প্রশ্নের উত্তর জানার থাকলে অবশ্যই প্রশ্নটি তোমরা কমেন্টে করতে পারো, স্যার অবশ্যই উত্তর দিয়ে দিবে। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, যাতে বন্ধুরাও জানতে পারে চ্যানেলটি সম্পর্কে। আর তুমি যদি ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। প্রিয় ছাত্রছাত্রীরা, ইউথফুল স্টাডি চ্যানেলের মাধ্যমে আজ আমি তৃতীয় দিন ক্লাস 12-এর ক্লাস নিচ্ছি। আজ আমি ম্যাপিং বা চিত্রণের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের উপরে কিছু প্রবলেম সলভ করব। এর আগের দিন থিওরি করেছিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রিপশন বাটনে অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পাওয়া যায়। শুরু করছি আমি ক্লাস 12-এর ম্যাপিংয়ের প্রবলেম কিছু। যে বই থেকে প্রবলেমগুলো করবো, বইটা আগের দিনও দেখিয়েছি, আজ আর একবার দেখাচ্ছি, তোমরা ফলো করবে। সৌরেন্দ্রনাথ দের বই ক্লাস 12 ম্যাথমেটিক্স, সৌরেন্দ্রনাথ দেব, এটা কারেন্ট এডিশন। এই এডিশনের বই থেকে আমি প্রবলেম করছি। চ্যাপ্টার 2A। শর্ট প্রশ্নগুলো এক একটা করে দিচ্ছি প্রথম, যেহেতু তোমরা চেষ্টা করবে আমি পরবর্তী প্রবলেমগুলো বেশি করি। প্রথম একটা শর্ট প্রশ্ন, আমি ধরে নিচ্ছি তোমরা থিওরিটা বুঝেছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে পরে তোমরা লিখে জানাবে। আমি শর্ট প্রশ্নে আসছি। 2A 1 নম্বরের যে প্রশ্নগুলো এমসিকিউ, তার মধ্যে থেকে একটা জাস্ট ছোট্ট, দেখা যায় অনেক সময় প্রশ্ন 5 নম্বর, এটাকে আমরা সেকশন 1 বলি, অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের জন্য যে পার্টটা আছে সেকশন 1। এখানে আমরা দেখতে পাচ্ছি f of x একটা অপেক্ষক দেওয়া আছে। f of x ইকুয়াল টু বলা আছে 3x স্কয়ার মাইনাস 2x, আর g of x ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে 3 ইনটু 3x মাইনাস 2। অপেক্ষক দুটি সমান হবে তা কোথায়? খুব সিম্পল প্রশ্ন। আমরা f of x আর g of x সমান করে দেব। এক্ষেত্রে f of x equal to g of x, f of x equal to g of x করে আমরা f of x এর জায়গায় f of x বলে যে অপেক্ষকটা দেওয়া আছে সেটা আমরা লিখব 3x স্কয়ার মাইনাস 2x equal to g of x এর জায়গায় 3 into 3x minus 2। গুণগুলো কমপ্লিট করছি। দুই দিকে 3x স্কয়ার মাইনাস 2x, এদিকে যদি আমি গুণ করি 9x মাইনাস 6, সব সেম সাইডে নিয়ে আসছি। 3x স্কয়ার মাইনাস 9x আর 2x কত হচ্ছে 11x প্লাস 6 ইকুয়াল টু 0। এই জায়গাটায় আমরা মিডল টার্ম করব। 3 into 6, 3 6 18, সেটাকে আমরা মিডল টার্মে লিখব মাইনাস 9 2 18,
মাইনাস 9x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। 3x যদি কমন নিই, x মাইনাস 3 মাইনাস 2 যদি কমন নিই, x মাইনাস 3 ইকুয়াল টু 0 और x মাইনাস 3 আর 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। সমাধান করলে দাঁড়াচ্ছে x এর মান 3 আর একটা হবে 2/3, হয় এটা 0 অথবা এটা 0। এবার আমরা খুঁজে বের করব কোন সেটের মধ্যে 2/3 আর 3 পয়েন্টটা আছে। 2/3 আর 3 কোন সেট, এগুলো অ্যানসারগুলো সব সেট আকারে দেওয়া থাকবে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে অপেক্ষক দুটো সমান হবে কোন সেটের মধ্যে? এখানে আমরা দেখতে পাচ্ছি 5 এর সি তে অপশন, সি অপশনে উল্লেখ করা আছে কত? 2/3 3। আমি বড় প্রবলেমগুলো করব, এটা একটা ছোট প্রবলেম ছিল, জাস্ট শুরু করলাম জন্য করলাম। বড় প্রবলেমগুলো করলে তোমরা ছোটগুলো পারবে। আমি বড় প্রবলেমে চলে যাচ্ছি। চ্যাপ্টারটা কিন্তু চিত্রণ। বড় প্রবলেম অর্থাৎ 2 নম্বরের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমটা আমরা করব। এটা এমসিকিউ ছিল 1 নম্বরে। 2 নম্বরের যে প্রবলেমগুলো আছে, 2 নম্বরের প্রবলেমে প্রথমেই আমি যে প্রবলেমটা সিলেক্ট করছি সেটা 6 এর 1 নম্বর। এটাকে আমি বলছি সেকশন 2। সেকশন 2, সেকশন 2 এর 6 এর 1 নম্বর। 6 এর 1 নম্বর যে প্রবলেমটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি f of x একটা অপেক্ষক, বা f of x অপেক্ষক না, f একটা চিত্রণ R to R, যেখানে f of x cos x দেওয়া আছে। খুব ভালো করে দেখবি, আমরা টুকে নেব প্রবলেমগুলো। f একটা চিত্রণ কোথা থেকে কোথায়? R to R, R ফর সেট অফ রিয়েল নাম্বার। এই জায়গাটায় বিশেষ আলোচনা আমি যাচ্ছি না, কারণ সেট সম্পর্কে আশা করি তোমাদের কনসেপ্ট আছে, ক্লাস 11 এ তোমরা করেছো। আর হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার দল। সব সংখ্যাই বাস্তব সংখ্যার মধ্যেই পড়ে আর কি। আর আর থেকে আর দুটোই বাস্তব সংখ্যার দল। আর f of x, যেখানে f of x equal to cos x, সূত্রটা এত, চিত্রণ একটা কন্ডিশন থাকে, কন্ডিশনটা এটা বলছে এটা একক এক এক কিংবা উপরি চিত্রণ নয়, এক এক কিংবা উপরি চিত্রণ নয়। না হলে এটা মনে রাখবে, যদি এক এক উপরি চিত্রণ হয় তাহলে প্রমাণটা আমাদের সাধারণ সংখ্যা নির্বাচনের মাধ্যমে করতে হয়। কিন্তু যদি না হয় তাহলে পার্টিকুলার দুটো একটা কারণ, বা সেই কারণটা একটা কারণ বললেই হবে, না হওয়ার একটা কারণই যথেষ্ট। তাহলে এখানে হবে না বলছে, তার মানে একটা নির্দিষ্ট কারণ দিয়ে যদি দেখাতে পারি তাহলে দুটো বাস্তব সংখ্যার সেট। জাস্ট ছবিটা না করলেও চলবে, আমি বোঝানোর সুবিধার্থে করছি। আর থেকে আর দুটো বাস্তব সংখ্যার সেট। প্রথম বাস্তব সংখ্যার সেটে যে সদস্যগুলো থাকবে সেটা হবে x এর মান, আর দ্বিতীয় সেটে এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু f of x, দ্বিতীয় সেটে যেটা থাকবে সেটা হবে f of x এর মান, অর্থাৎ y এর মান। হ্যাঁ, এক্ষেত্রে y ইকুয়াল টু f of x, এটাই হচ্ছে আমাদের কন্ডিশনটা। হ্যাঁ, y ইকুয়াল টু f of x ইকুয়াল টু cos x। এবার প্রথম x এর মানটা হবে প্রথম বাস্তব সংখ্যার সেটে, আর x এর মানের জন্য y এর যে মানটা পাবো সেটাও দ্বিতীয় বাস্তব সংখ্যার সেটে। তাহলে প্রথম সেটে x এর যে মানগুলো হবে তার জন্য দ্বিতীয় সেটে যে মানটা পাবো সেটা বলছে এক এক হবে না। এক এক না হওয়ার পিছনে কারণ আমরা বলতে পারি প্রথম সেটে x এর মান আমি যদি ডিগ্রি দিয়ে নিই, আমি যদি -30 ডিগ্রি নিই, আবার +30 ডিগ্রি, কারণটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রথম সেটে x এর মান আমি যদি ডিগ্রিতে নিই তাহলে 30 ডিগ্রি প্লাসও নিই এবং মাইনাসও নিই, তাহলে খুব সহজেই f of x এর মান 30 ডিগ্রি হলে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হবে √3/2। ঠিক একইভাবে f of -30 ডিগ্রি এর মান হবে cos of -30 ডিগ্রি, তার মানে কত? √3/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি এবং -30 ডিগ্রি দুটোই দ্বিতীয় আর সেটের মধ্যে √3/2 যে সদস্যটা তাতে পৌঁছাচ্ছে। 30 ডিগ্রিও √3/2 তে যাচ্ছে f এর মাধ্যমে, -30 ডিগ্রিও
f এর মাধ্যমে √3/2 তে পৌঁছাচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, অর্থাৎ দুই বা ততোধিক সদস্য দ্বিতীয় সেটে এক জায়গায় পৌঁছাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এক এক নিশ্চয়ই বলতে পারবো না, বহু এক। আমি এখানে দুটো সদস্য নিলাম, এরকম আরো হতে পারে +60 -60 +90 -90। cos-এর ক্ষেত্রে যেহেতু একই মান হয়, তাহলে এটা আমাদের এক এক থাকলো না কিন্তু +30°, কারণ বাস্তব সংখ্যার মধ্যে পজিটিভ নেগেটিভ যে কোনো মান হতে পারে। তাহলে এক একের ব্যাপারটা থাকলো না, অতএব সাথে সাথে সিদ্ধান্ত কি লিখবো? f(x) এক এক চিত্রণ নয়। এক এক চিত্রণ হলো না, না হলে একটা কারণ দেখাতে পারলেই হলো। আচ্ছা, তারপরে বলছে উপরি চিত্রণও নয়, তার মানে অন্তঃচিত্রণ। উপরি চিত্রণ নয় মানে অন্তঃচিত্রণ। অন্তঃচিত্রণের কন্ডিশন কি ছিল? দ্বিতীয় সেটে অন্তত পক্ষে একটা সদস্য থাকবে যে কিনা প্রথম সেটের কোন সদস্যের এফ ইমেজ হবে না। দ্বিতীয় সেটে অন্তত পক্ষে একটা সদস্য থাকবে যে কিনা প্রথম সেটের কোন সদস্যের এফ ইমেজ হবে না। দ্বিতীয় সেটে প্রচুর সদস্য আছে। cos x এর মান আমরা জানি, cos x এর মান, cos x এর যে মানটা হবে সেটা -1 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে দ্বিতীয় যে r সেট, তার মধ্যে তো সদস্যের তো কোনো লিমিটেশন নাই, শুধু -1 থেকে 1 এইটুকুই কি r সেটের মধ্যে পড়বে দ্বিতীয় সেট, যেটাকে আমরা বলছি চিত্রণের উপ অঞ্চল, যেটাকে আমরা বলি চিত্রণের এটা ডোমেইন, এটা কোডোমেইন, আর রেঞ্জ হচ্ছে শুধুমাত্র কাদেরকে নিয়ে রেঞ্জটা হয়? রেঞ্জটা হয় শুধুমাত্র এফ ইমেজ পয়েন্টগুলোকে নিয়ে। তাহলে এখানে চিত্রণ আর সেটটা শুধুমাত্র যে ইমেজ পয়েন্ট থাকবে 30° ইমেজ পয়েন্ট +30° ইমেজ পয়েন্ট, ইমেজ পয়েন্টগুলোই যে আর এ থাকবে তা না, তার বাইরে আরো প্রচুর সদস্য আছে আর এর মধ্যে। আর এর মধ্যে একটা সদস্য আমি যদি 2 নিই, কখনো cos x এর মান হতে পারে না, x এর এমন কোনো মান পাওয়া যাবে না যেটা cos x এ বসাবো যার মান হবে 2। শুধু একটা সদস্য 2 নিলাম, সেরকম 3 নিলেও পাবো না, 4 নিলেও পাবো না, কারণ cos x এর মান সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে আমরা একটু শিওর দ্বিতীয় আর সেটের মধ্যে অসংখ্য সদস্য আছে যারা প্রথম সেটের কোনো এফ ইমেজ না। তাহলে এই কথাটাই আমি লিখে দিই, এক্ষেত্রে 2 belongs to R, ব্র্যাকেটে লিখব উপ অঞ্চল, শুধু যুক্তি দিয়ে বলতে হবে উপ অঞ্চল। 2 belongs to R, এটাকে বলছি উপ অঞ্চল, দ্বিতীয় সেটটাকে বলা হয় উপ অঞ্চল। আর এর মধ্যে আছে যাহার কোনো প্রি ইমেজ বা প্রাক বিম্ব, প্রি ইমেজ বা প্রাক বিম্ব নেই। একটা সদস্য আমি দেখালাম, এরকম অসংখ্য সদস্য আছে, অন্তত পক্ষে একটা থাকতে হবে, এটা কন্ডিশনে ছিল কিন্তু, যার কোনো প্রি ইমেজ প্রাক বিম্ব প্রাকবিম্বটা কোথায় থাকে? প্রথম আর সেটে থাকে। দ্বিতীয় সেটের সদস্যগুলো কি হয়? প্রথম সদস্যের ইমেজ পয়েন্ট, এফ ইমেজ। এখানে এফ কিন্তু চিত্রণ, তাহলে -30 এফ ইমেজ √3/2, 30 এফ ইমেজ √3/2, তাহলে 2 কারো এফ ইমেজ হচ্ছে না, তার মানে 2 এর কোনো প্রাকবিম্ব নেই। তাহলে 2 অতিরিক্ত সদস্য, একটা দেখালেই হয়ে গেল। অতএব সিদ্ধান্ত কি? অতএব এফ একটি উপরিচিত্র নয় বা অন্তঃচিত্র। উপরিচিত্র নয় মানে অন্তঃচিত্র। ঠিক আছে? তাহলে না হলে আমরা কারণটা শুধু খুঁজে বের করে দেখাবো। অনেক কারণ থাকতে পারে, একটা কারণ বললেই হবে। কিন্তু যদি হয় যে চিত্রণ এক এক হবে, তাহলে সেটাকে কি করে প্রমাণ করব? তার জন্য আমি আরেকটা প্রবলেম করাবো, সেটা হচ্ছে সেকশন 3। সেকশন 3 আমি কোনটাকে বলছি? অর্থাৎ যেটা 4 নম্বরের প্রবলেম যেখান থেকে আসে। ঠিক আছে? তাহলে সেকশন 3 আমরা 4 নম্বরের প্রবলেম, আমি সেকশন 3 থেকেও আজকে আমি অনেকটাই কভার করব, সেজন্য বিভিন্ন ধরনগুলো একটা করে টাচ করে যাচ্ছি, যাতে তোমরা আশেপাশের অঙ্কগুলো চেষ্টা করতে পারো। পুরো কনসেপ্টের ব্যাপার, এখানে কনসেপচুয়াল ব্যাপারটাই আছে আর কি, পুরোটাই সেটের উপরে। হ্যাঁ, খুঁজে বের করতে হবে তোমাকে
কি কারণে হচ্ছে আর কি কারণে হচ্ছে না। তো আমি যেটা করব সেকশন 3 বলছি, অর্থাৎ বইয়ে থাকবে সংক্ষিপ্ত উত্তরধর্মী 4 নম্বরের জন্য। সেখান থেকে আমি 5 নম্বরের একটা প্রবলেম নির্বাচন করে করছি। নম্বর 5, এটা কিন্তু 2 এর এই সেকশনে। নম্বর 5 এ কি আছে, দুটো সেট দেওয়া আছে। একটা সেট দেওয়া আছে এ, আমি টুকে নিচ্ছি, এ একটা সেট দেওয়া আছে, কি দেওয়া আছে, এ সেটটা বলা আছে r - 2। আর হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট r - 2। আর একটা সেট দেওয়া আছে বি সেটটা কি দেওয়া আছে, বি সেটটা বলেছে r - 1। বি সেটটা r - 1, r - 2 r - 1 সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। r হচ্ছে বাস্তব সংখ্যার সেট, যার মধ্যে সব সংখ্যাগুলোই আছে 0 +1 -1 +√2 -√2 √3/2 +half -half, সমস্ত নাম্বারগুলো আছে r এর মধ্যে। কিন্তু r থেকে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2 দেওয়ার অর্থ হচ্ছে শুধু 2টা নেই। এ সেটটা হচ্ছে বাস্তব সংখ্যারই সেট, কিন্তু 2টা শুধু বাদ যাবে, বাকি সবগুলোকে নিয়ে যে সেটটা হচ্ছে সেটা হচ্ছে এ সেট। আর বি সেটটাও বাস্তব সংখ্যারই সেট, কিন্তু কি 1টা নেই বি সেটে। অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে 1টা বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো থাকবে -1টাও থাকবে, তারা কিন্তু বি সেটে আছে। তাহলে এখানে এফ একটা চিত্রণ এ টু বি, এফ চিত্রণটা কি আছে, এক্ষেত্রে এফ চিত্রণটা কোথা থেকে কোথায়, এ টু বি। এক্ষেত্রে এফ চিত্রণটা হচ্ছে এ টু বি, এ থেকে বি সেটে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে প্রদত্ত, যেখানে যেখানে f of x equal to x minus 3 by x minus 2, x minus 3 by x minus 2 দ্বারা সংজ্ঞাত। এটা একটি কি প্রমাণ করতে হবে, বাইজেকশন। বাইজেকশন মানে কি, এক উপরি চিত্রণ, উপরি চিত্রণ, সাবজেক্টিভ ইনজেক্টিভ, সাবজেক্টিভ প্লাস ইনজেক্টিভ ইকুয়াল টু বাইজেক্টিভ, অর্থাৎ চিত্রণটা বাইজেক্টিভ প্রমাণ করতে হবে। তার মানে এক উপরি চিত্রণ প্রমাণ করতে হবে। এক্ষেত্রে হলে আমরা কি করব, আগে যেমন হলো না সেজন্য আমি একটা নাম্বার খুঁজে বের করলাম 2 আছে, 2 এর কোনো প্রি ইমেজ নাই, এরকম ব্যাপার। আর এবার কিন্তু হবে, তাহলে কটা করে দেখাবো, 1 এর জন্য দেখাবো, 2 এর জন্য দেখাবো, 3 এর জন্য দেখাবো, 4 এর জন্য দেখাবো না, এইভাবে করা যাবে না। এক্ষেত্রে আমরা সাধারণ সংখ্যা নির্বাচন করে যদি হয় তাহলে সেই প্রমাণটা করব, অর্থাৎ কি x1 x2 এরকম ধরব। ঠিক আছে, তাহলে যদি এই চিত্রটাকে আমাদের প্রমাণ করতে হয় এক উপরি চিত্র, প্রথমে আমরা ধরে নেব কি ধরব, x1 একটা সদস্য এবং x2 সদস্য belongs to a set, a সেটের মধ্যে আছে। তারপরে লিখব যদি সম্ভব হয়, কথাগুলোর ব্যবহার দেখবে, যদি সম্ভব হয়, নাও হতে পারে, সেজন্য আমি লিখছি যদি সম্ভব হয়, f of x1 equal to f of x2, অর্থাৎ a সেটের মধ্যে দুটো সদস্য ধরলাম x1 x2, এটা a সেট, এটা b সেট, f চিত্রণটা a থেকে b তে, আর যদি সম্ভব হয় আমি কি করে দিলাম x1 x2 একই জায়গায় পৌঁছাচ্ছে, f of x1 আর f of x2 সমান কিনা সমান করে রাখলাম, দেখি কি হচ্ছে। তাহলে f of x1 বলতে কত, x1 - 3 x1 - 2, f of x2 কত, f of x2 x2 - 3 x2 - 2, সরি x2 - 2, f of x1 f of x2 সমান করে দিলাম। তাহলে এবার বজ্র গ্রহণ করব, কোণাকুণি গুণ করলে এটা দাঁড়াচ্ছে x1 x2 minus 2x1 minus 3x2 plus 6, ডান দিকটা x1 x2 minus 3x1 x1 x2 minus 3x1 minus 2x2 plus 6, দুই দিক থেকে x1 x2 6 ক্যান্সেল করছি, বাকি সবগুলোকে আমরা লেফট সাইড রাইট সাইডে নিয়ে আসছি।
3x1 কে এদিকে আনলে হবে x1 আর 3x2 কে ওইদিকে চলে নিয়ে গেলে হয়ে যাচ্ছে x2। তাহলে কি মজার ব্যাপার, x1 x2 তো আমি সমান হবে কি না হবে দেখিনি, কিন্তু যদি f of x1 f of x2 কে সমান করি তাহলে শেষে দেখতে পাচ্ছি x1 x2 সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি কনক্লুশন আসা যায় যে x1 x2 তাহলে আলাদা হতে পারে না, এরা দুজন এক হয়ে গেল, এরা দুজন আর আলাদা হতে পারে না। আমি কি ধরেছিলাম, ধরে নিয়েছিলাম যে হয়তো আলাদা দুটো সদস্য, তাদের জন্য এই ইমেজটা সমান করে দেখলাম যে না তারা আর আলাদা হতে পারে না। তাহলে এখান থেকে বিপরীত ক্রমে কি সিদ্ধান্ত নেওয়া যায় যে প্রতিটা সদস্যের আলাদা আলাদা এফ ইমেজ থাকবে, প্রত্যেকটা সদস্যের ভিন্ন ভিন্ন এফ ইমেজ থাকবে। দুটো সদস্য ভিন্ন, প্রথম সেটে দুটো ভিন্ন সদস্য, অথচ একটা এফ ইমেজ, সেটা আর হতে পারলো না, সেটা আর হলো না। তাহলে আমি কি সিদ্ধান্ত নিব, অতএব চিত্রটি, আমি এখানে বহু এক কনসেপ্টটাকে কাজে লাগালাম কিন্তু বহু এক তো আর থাকলো না, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, এক্ষেত্রে চিত্রটি এক এক হবে, রাইট। আচ্ছা, এইবার চিত্রটি বহু এক থাকলো না, চিত্রটি এক এক হলো। এইবার আমরা চিত্রটা যেটা করব সেটা হচ্ছে অন্ত না উপরি, উপরি হবে না, না এখানে অন্ত হবে না, উপরি চিত্রণ হবে। তাহলে উপরি চিত্রণের ব্যাপারটা কি করে প্রমাণ করব, এতটুকু আমি মুছছি, প্রদত্ত তথ্যটা আছে। আমি ধরে নিব দ্বিতীয় সেটে একটা সদস্য, আমরা দেখাবো দ্বিতীয় সেটে প্রত্যেকটা সদস্যই প্রথম সেটের কোনো না কোনো সদস্যের এফ ইমেজ। তাহলে যদি সম্ভব হয় ধরি y সদস্যটা y দিয়ে ধরছি, বিলংস টু বি সেটে আছে, দেখি তো থাকবে কিনা, তার জন্য x, আমি দ্বিতীয় সেটে একটা সদস্য ধরে নিলাম y, আমি কিন্তু নির্দিষ্ট সদস্য ধরতে পারছি না, কারণ হবে জন্য, কারণ বলে দেওয়া আছে হবে। তাহলে হলে নির্দিষ্ট সদস্য ধরা যাবে না, আর যদি বলে হবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কেন হচ্ছে না সেটা দেখিয়ে দিতে হবে। তাহলে y দ্বিতীয় সেটে একটা সদস্য ধরে নিচ্ছি y, তাহলে y ইকুয়াল টু x মাইনাস 3 x মাইনাস 2, মানে একটা x পাবো যেটা এই শর্ত থেকে আসবে, সেটা ইকুয়াল টু y করে দিচ্ছি, দিয়ে দেখাই যে x এর একটা মান অবশ্যই আছে। বিপরীত ক্রমে আমরা গুণন করে দিচ্ছি, xy মাইনাস 2y ইকুয়াল টু x মাইনাস 3, আর x কত একদিকে নিয়ে আসছি, x কমন নিচ্ছি, তাহলে হবে y মাইনাস 1, ওইদিকে হবে 2y মাইনাস 3, और x হবে 2y মাইনাস 3 by y মাইনাস 1। আচ্ছা, by y মাইনাস 1, তার মানে দ্বিতীয় সেটে কিন্তু উল্লেখ করা আছে y মান নাই, এই সেটের মধ্যে 1 কিন্তু এই সেটের মধ্যে থাকে না, এই সেটের মধ্যে কিন্তু 1 থাকে না। তাহলে 1 থাকে না জন্য y এর মান y 1 হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু দ্বিতীয় সেটে 1 নেই। তাহলে y এর মান 1 বাদে যে কোনো সংখ্যা যদি নিই, যে কোনো সংখ্যা, খুব ভালো করে y এর মান 1 বাদে যে কোনো সংখ্যা, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, হাফ নিলাম, -3/2 নিলাম, যা খুশি নিই, যদি y এর মানটা এখানে বসাই, y এর মান যদি 2 নিই আর এখানে যদি বসাই, তাহলে 2 যদি হলো 4 থেকে 3 বাদ যাচ্ছে 1 আর নিচে 1, তাহলে উপরেও 1 আর নিচেও 1, অর্থাৎ x এর মান কত হচ্ছে 1। তাহলে প্রথম a সেটে তো 1 সদস্য আছে, x এর মান 1, প্রথম a সেটে 1 আছে না, নিশ্চয়ই আছে। প্রথম a সেটে কে নাই, 2 নেই, 2 বাদে সবাই আছে বাস্তব সংখ্যা, তাহলে প্রথম a সেটে 1 আছে। তাহলে এই 1টা আমি দ্বিতীয় সেটে মান ধরলাম একটা 2, এখানে আমি একটা যে কোনো সদস্য ধরলাম 2, দেখলাম তার জন্য এখানে থাকবে 1। দ্বিতীয় সেটে আমি কি ধরতে পারবো না, 1 বলে দেওয়া আছে, বাদ দেওয়া আছে। দ্বিতীয় সেটে যদি আমি 3 ধরি তাহলে একটা x এর মান পাবো, তাহলে তার একটা প্রি ইমেজ থাকছে। তাহলে দ্বিতীয় সেটে যে সদস্যই নিব তার একটা করে প্রি ইমেজ প্রথম সেটে থাকছে, কারণ প্রথমটাও বাস্তব সংখ্যার সেট, শুধু 2 নাই প্রথমে। তাহলে দ্বিতীয় সেটে যেটাই নিব তার একটা প্রি ইমেজ থাকছে। তাহলে দ্বিতীয় সেটে কোনো সদস্য ফাঁকা নেই, ক্লিয়ার। দ্বিতীয় সেটে কোনো সদস্য যদি ফাঁকা না থাকে তাহলে অতিরিক্ত সদস্য নেই, দ্বিতীয় সেটের সব সদস্যগুলোই এ সেটের প্রতি কোনো না কোনো সদস্যের
ইমেজ পয়েন্ট বা প্রতিবিম্ব। তাহলে দ্বিতীয় সেটে ফাঁকা কেউ না থাকলে আমরা সেটাকে কি চিত্রণ বলি? দ্বিতীয় সেটে কেউ যদি ফাঁকা না থাকে তাহলে সেটাকে আমরা বলি অন্তঃচিত্র, না উপরিচিত্র। কেউ যদি ফাঁকা থাকে, অতিরিক্ত কেউ থাকলে অন্ত, আর না হলে উপরি। তাহলে চিত্রটা এক্ষেত্রে আমাদের কি হলো? অতএব তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি for all y belongs to b, there exist, এই চিহ্নটাকে বলে there exist। ব্যবহার করলে হবে, না করলে দরকার নেই। y belongs to b হওয়ার জন্য একটি x এর মান a সেটে থাকে। একটি x এর মান a সেটে থাকে। অতএব কি বলবো? চিত্রণটি উপরি চিত্র, মানে দ্বিতীয় সেটে কেউ ফাঁকা নেই। অতএব চিত্রণটি উপরি চিত্র। ক্লিয়ার? তাহলে আগে প্রমাণ করলাম 1 1, পরে প্রমাণ করলাম উপরি চিত্র। তাহলে চিত্রটি কি হয়ে গেল? 1 1 উপরি মানে বাইজেক্টিভ বা বাইজেকশন। তাহলে সিদ্ধান্ত তোমরা লিখে নেবে, আমি লিখছি না। সিদ্ধান্তটা কি? অতএব চিত্রটি একটি 1 1 উপরি চিত্রণ মানে বাইজেক্টিভ। তাহলে 1 1 উপরি না হলে একটা কারণ দেখাই দিলেই হয়ে যাবে, আর হলে কিন্তু আমাদের এরকম x1 x2 দুটো সদস্য ধরতে হবে। এবং দ্বিতীয় সেটে একজন y এইভাবে ধরে নিতে হবে, যার জন্য যুক্তি দিয়ে আমাকে বলে দিতে হবে যে y এর প্রতিটা মানের জন্য একটা x এর মান পাই, যে x এর মানটা প্রথম সেটে থাকে। তাহলে আমাদের সেটা উপরি হয়ে গেল, ফাঁকা থাকছে না দ্বিতীয় সেটে কেউ। তাহলে 1 1 উপরি চিত্র, অতএব চিত্রটি একটি বাইজেক্টিভ চিত্র। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি যে চ্যাপ্টার না এই চ্যাপ্টারেরই লাস্ট অঙ্কটা, অর্থাৎ 9 এর 2 নম্বর অঙ্ক করে দিচ্ছি। 9 এর 2 নম্বরে একটা ভিন্ন ধরনের অপেক্ষক আছে, বক্স ফাংশন। বক্স ফাংশনটা তোমাদের যদি ধারণা থাকে তাহলেই বুঝতে পারবে। বক্স ফাংশন বলতে এখানে বক্স ফাংশন বলতে f of x box x, box x বলতে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে x এর ভেতর যে মানটা হবে সেটা হবে বৃহত্তম পূর্ণ সংখ্যা। কিরকম? আমি অপেক্ষকটা টুকছি, তোমরা একটু দেখবে 11 এর বই, যদি না মনে পড়ে বক্স ফাংশন সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে 11 এর বই অপেক্ষকের জায়গাটা একটু খুঁটিয়ে পড়বে, পেয়ে যাবে। f of x দেওয়া আছে বক্স অফ x, f of x দেওয়া আছে বক্স অফ x, f of x হচ্ছে বক্স অফ x। 1 1 কিংবা উপরি চিত্র নয়, এটা বলছে বৃহত্তম অখণ্ড সংখ্যা। এটাও কিন্তু 1 1 বা উপরি নয়, কোনোটাই হবে না। না হলে একটা কারণ দেখাই দিলেই হবে। 1 1 হচ্ছে না, তার জন্য একটা কারণ। কিরকম কারণ হতে পারে? আচ্ছা, কারণটা এরকম, কোথা থেকে কোথায় যাচ্ছে f of x এটা, আর তার আগে বলা আছে f হচ্ছে r থেকে r, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট থেকে বাস্তব সংখ্যার সেটেই যাচ্ছে চিত্রণটা। f of x equal to box x, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে আমরা যে সংখ্যাগুলো ধরবো, এটা একটা বাস্তব লাইন, এটা মূল বিন্দু, এটা 1, এটা 2, এটা -1, এটা -2। তো আমি যদি 1 থেকে 2 এর মাঝখানে তোমাদের যদি প্রশ্ন করা হয় কটা সংখ্যা আছে, 1 থেকে 2 এর মাঝখানে অসংখ্য সংখ্যা আছে, কাউন্ট করা যাবে না। তাহলে 1 থেকে 2 এর মাঝখানে আমি যে কোনো দুটো সংখ্যা নিই, 1 থেকে 2 এর মাঝখানে, ঠিকই যদি x equal to 3/2, ঠিক আছে, 1 থেকে 2 এর মাঝখানে 3/2 একটা সংখ্যা নিলাম, তাহলে belongs to প্রথম r সেট, এই সেটে। অতএব f of 3/2, 3/2 মানেই box of 3/2, 3/2 মানে 1.5, বক্সের বাইরে আসলে হবে 1। এই জায়গাটা একটু ব্যাখ্যা দিয়ে দিই। 1.5
কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে পড়ছে, বক্সের ব্যাখ্যাটা পেয়ে যাবে। 1.5 দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে পড়ছে 1 and 2, 1 and 2 একদম মিডিলে পড়তে হবে এমন ব্যাপার না, 1 এবং 2 এর মাঝে আছে। তাহলে বক্স উঠে গিয়ে এই দুটো পূর্ণ সংখ্যার মধ্যে যেটা মিনিমাম সেটা হবে রেজাল্ট। ঠিক আছে, যে পূর্ণ সংখ্যার মাঝখানে পড়ছে সেই দুটো পূর্ণ সংখ্যার মধ্যে যেটা মিনিমাম সেটা হবে রেজাল্ট। তাহলে বক্সের ভিতরে 1.5 থাকলে আমি লিখব 1। ঠিক আছে, ঠিক একই ভাবে আচ্ছা আমি যদি পয়েন্টেই বলতাম, এটা 3/2 না বলে 1.5 যদি ধরতাম, তাহলে ঠিক একই ভাবে 1.4 ও তো একটা পয়েন্ট দিয়ে বলছি, 1.5 ছিল, আগেরটা ছিল 1.5, আমি আর লিখছি না, 1.4 ও তো হতে পারে, এখানে আছে। তাহলে f মানে x এর মান 1.4, আমি এখানে লিখে নিই 1.4, এটা x এর মান belongs to r, কোন r? প্রথম r এর মধ্যে। তার জন্য f of 1.4 equal to f of 1.4 equal to কত দাঁড়াবে? box of 1.4, box of 1.4 এর রেজাল্ট কত হবে? 1। তাহলে প্রথম r সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1.5 নিলেও f of 1.5 1 হচ্ছে, 1.4 নিলেও f of 1.5 f of 1.4 হয়ে যাচ্ছে 1। তার মানে যত 1 থেকে 2 এর মাঝখানে যত x এর মান নেব প্রত্যেকটার জন্যই বক্স অফ x এর মান হবে 1। তাহলে একাধিক, প্রত্যেকটা মানই তো বাস্তব সেটের অংশ, তাহলে একাধিক বাস্তব সেটের সদস্য দ্বিতীয় বাস্তব সেটে 1 এ গিয়ে পৌঁছাচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই 1 হচ্ছে না? 1 হচ্ছে কি না? হলে এরকম কারণ খুঁজে বের করতে হবে। অতএব এর চিত্রণটি, সিদ্ধান্ত কি? অতএব এর চিত্রণটি এক নয়, এর চিত্রণটি এক নয়। এবার আমরা দেখাবো এক হলো না, তাহলে বহু এক। তাহলে এবার দেখাতে হবে এটা উপরীয় হবে না, অর্থাৎ অন্তঃচিত্রণ হবে। রাইট, উপরী হবে না। তোমরা খুব ভালো করে বুঝতে পারছো, বক্সের মাধ্যমে দ্বিতীয় আর সেটে যে সদস্যগুলো পাচ্ছি সেটা বক্সের মাধ্যমে আসছে। তাহলে বক্স হয়ে যখন মানটা পাচ্ছি, দ্বিতীয় আর সেটে যে ইউএস পয়েন্টগুলো পাবো সেগুলো সব পূর্ণ সংখ্যায় হবে। যেমন 1 থেকে 2 এর মাঝখানে x এর যত মানই নিই অ্যানসার হবে বক্স হয়ে 1। 2 থেকে 3 এর মাঝখানে x এর যত মানই নিই না কেন প্রথম সেটে থাকবে তারা, তাদের যে মান হবে 2 পয়েন্ট সামথিং, বক্স করলে হবে 2। তাহলে দ্বিতীয় সেটে আমাদের যে সদস্যগুলো ইমেজ পয়েন্ট হিসেবে পাবো, প্রথম আর সেট থেকে দ্বিতীয় আর সেটে যে সদস্যগুলো আমরা ইমেজ পয়েন্ট হিসেবে পাবো, f হচ্ছে r থেকে r এ যাচ্ছে। প্রথম আর সেটের 1.4 1.5 দুইজনই চলে গেল 1, সেরকম 2.3 2.4 2.5 যাই না কেন তারা প্রত্যেকে বক্সের মাধ্যমে পৌঁছাবে 2 তে। তাহলে দ্বিতীয় সেটে যে ইমেজ পয়েন্টগুলো আমরা পাবো আলটিমেটলি সবই হবে পূর্ণ সংখ্যা। তো দ্বিতীয় সেটও তো বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেটে কি ভগ্নাংশ থাকবে না? থাকতে পারে, যে কোনো দশমিক সংখ্যা থাকতে পারে। এখানে 1.5 আছে, এই সেটের মধ্যে 1.5 একটা সদস্য থাকতেই পারে। এখানে 2.5 আছে, এখানে 0.5 আছে, প্রচুর সদস্য ভগ্নাংশ থাকবে যারা কখনো ইমেজ পয়েন্ট কিন্তু হবে না, অর্থাৎ প্রতিবিম্ব পয়েন্ট হবে না, অথচ যেহেতু বাস্তব সংখ্যার সেট তার মধ্যে থাকবেই। তাহলে এই কথাটাকে আমরা লিখব। তাহলে এই ক্ষেত্রে একটা যে কোনো সদস্য বলি 1.5 belongs to r, r বলতে উপ অঞ্চল, একটু পার্থক্য করে দিচ্ছি, দুটোই r, এটা r এটা r। প্রথম আরটাকে বলা অঞ্চল, দ্বিতীয় আরটাকে বলা উপ অঞ্চল। তাহলে 1.5 belongs to r, উপ অঞ্চল। দ্বিতীয় আর সেটের মধ্যে আছে 1.5 belongs to r, উপ অঞ্চলের মধ্যে আছে। সেই উপ অঞ্চলের মধ্যে যদি থাকে তাহলে আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে এই 1.5 কখনো কারো f ইমেজ হতে পারে না, যাহা ভাষা দিয়ে লিখে দিব, কোন সদস্যের f ইমেজ হবে, f ইমেজ বা প্রতিবিম্ব হবে না। অতএব একটা অতিরিক্ত থাকলেই বলবো সেটা অন্তঃচিত্রণ, উপরি হচ্ছে না, অতএব চিত্রণটি উপরি হবে না। এখানে বলে দেওয়া আছে এক বা উপরি চিত্রণ নয়,
অতএব চিত্রণটি উপরই চিত্রণ হবে না। তাহলে আগে এক এক হলো না, চিত্রণটি এক এক নয় আর চিত্রণটি উপরই নয়, না হলে কিন্তু একটা কারণ দেখালেই হচ্ছে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারে তোমরা আরো কয়েকটা প্রবলেম করার চেষ্টা করবে। হ্যাঁ, আমি পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, কারণ আগের দিন কিন্তু আমি টোটাল থিওরিটা করে দিয়েছি একবারে। এবার আমি পরের চ্যাপ্টারে যাব 2b। 2b এর কয়েকটা প্রবলেম সলভ করব। 2b এর প্রবলেম মুছে নিচ্ছি। 2b এর প্রবলেমের মধ্যে আমি একদম 2 নম্বর থেকে শুরু করছি, অর্থাৎ 2 নম্বরকে আমরা সেকশন 2 নাম দিয়ে করব। 2b এর প্রবলেম। টু বি কি করব? 2b 2 নম্বর থেকে সেকশন 2 2 নম্বর। এটা হচ্ছে কম্পোজিট ম্যাপিং ছিল, অর্থাৎ দুটি ম্যাপিং এর সংযোগ। দুটি ম্যাপিং এর সংযোগ কি করব আমরা এখানে? আচ্ছা, এখানে একটা সেট দিয়ে দেওয়া আছে, এ একটা যে তথ্যগুলো দেওয়া আছে, যে ডেটাগুলো দেওয়া আছে টুকে নিতে হবে। এ একটা সেট দেওয়া আছে, এ সেটের সদস্য 1 2 3 4 হলো, আর এর একটা চিত্রণ বলে দেওয়া আছে। এ থেকে কোথায় যাচ্ছে? এর চিত্রণটা এ থেকে এ তে যাচ্ছে, আর জি আর একটা চিত্রণ দিয়ে দেওয়া আছে, সেটাও এ থেকে এ তে যাচ্ছে। অদ্ভুত, দুটো চিত্রণ দিয়ে দেওয়া আছে, সেটাও আবার এ সেট থেকে এ তে যাচ্ছে। আর প্রদত্ত বলে যেগুলো দেওয়া আছে, এক্ষেত্রে জি অফ 1 না এফ অফ 1 ইকুয়াল টু 3, আমি টুকে নিচ্ছি। এফ অফ 2 ইকুয়াল টু 4, যা যা দেওয়া আছে কমা কমা দিয়ে ঢুকছি। এফ অফ 3 ইকুয়াল টু 2, এফ অফ 4 ইকুয়াল টু 1, জি অফ 1 ইকুয়াল টু 2, জি অফ 2 equal to 4, g of 3 equal to 1, আর g of 4 এরকম রিলেশন কিছু দিয়ে দেওয়া আছে। আর এই সবগুলোই এসে এর চিত্রটা এ থেকে এতে নিয়ে যাচ্ছে, আর জি চিত্রটা এ থেকে এতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এই রিলেশনগুলো দিয়ে বলেছে কিছু মান নির্ণয় করতে। তো আমি যে মানগুলো নির্ণয় করতে বলেছে তার মধ্যে দুইটি মান নির্ণয় করছি। হ্যাঁ, যেমন 3 নম্বর, এটাকে বলবো জি কম্পোজিশন এফ অফ 3। খুব সহজ, দেখবে এর থেকে সহজ প্রবলেম কম হয়। জি কম্পোজিশন এফ অফ 3, জি নট এফ অফ 3, এইটাকে নির্ণয় করতে হবে। এখন স্টেপ বাই স্টেপ যাব। এই নট চিহ্নটাও তুলে দিব, জি দিব, তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিব বা ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিব, ব্র্যাকেট কোনো ফ্যাক্টর না। f of g কম্পোজিশন f of 3, এটাকে এরকম লিখব, g তারপরে এই ব্র্যাকেট তুলে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব, f of 3। আচ্ছা, এইবার আমরা দেখব f of 3 কত, এখান থেকে কিছু একটা পাবো। f of 3 এর মান হচ্ছে 2, তাহলে f of 3 এর জায়গায় যখন 2 বসাবো, তাহলে সেটা কত হয়ে গেল? g of 2। এবার g of 2 পাবো, g of 2 ইকুয়াল টু কত দেওয়া আছে? 4। তাহলে এই মানটা কত আসলো? 4। খুব সহজ, একটা থেকে আরেকটার মধ্যে পুট করে করে আমরা মানগুলো পাচ্ছি। আরেকটা আমি করছি, না করলেও চলতো, এটা খুব সহজ অঙ্ক। এর কম্পোজিশন জি অফ জি অফ 2, এইটা যদি আমরা বের করি, এর কম্পোজিশন জি অফ 2, এটা আমরা কি ইউজ করব? এর এই নট চিহ্নটা তুলে দিয়ে একটা থার্ড ব্র্যাকেট, জি অফ 2 বসলো। এবার আমরা জি অফ 2 মানে পরেরটা জি অফ হবে, এটা যেমন পরে ছিল এফ অফ 3, এটা জি অফ 2। জি অফ 2 খুঁজে বের করব। জি অফ 2 কোথায় আছে? জি অফ 2 দিয়ে দেওয়া আছে 4। জি অফ 2 কত দেওয়া আছে? 4। তাহলে এফ অফ কত হবে? 4। এফ অফ 4 কোথায় আছে খুঁজে বের করব। এফ অফ 4 হচ্ছে 1। ব্যাস। তাহলে এইভাবে বাকি আগের যে মানগুলো আছে খুব ইজিলি তোমরা এগুলো নির্ণয় করতে পারবে। আচ্ছা,
আমি পরবর্তী অঙ্ক করব, পরবর্তী অঙ্ক করতে গিয়ে তখন আরো কিছু সমস্যা আসবে, সেগুলো করব। তারপরে আমি চলে যাচ্ছি একবারে 10 নম্বর প্রবলেম। এখানকার 10 নম্বর যে টাইপের প্রবলেমগুলো সাধারণত দেখা যায়। 10 নম্বর একটা প্রবলেম আছে, এটা আমি টুকে নিচ্ছি। দেওয়া আছে f একটা চিত্রণ r থেকে r, f is a mapping from r to r। ফর্মুলা নিশ্চয়ই দেওয়া আছে কি, যেখানে ম্যাপিংটা কিভাবে উল্লেখ করে দেওয়া আছে, f of x equal to x plus 1, এবং আরো বলা আছে যে জিও একটা চিত্রণ পরে বলেছে, বা আমি দেখিনি, জিও একটা চিত্রণ r to r, এটা বলে দিয়ে জি কত সেটাই বের করতে হবে। প্রদত্ত কি, জি কত সেটাই বের করতে হবে, প্রদত্ত। অদ্ভুত প্রশ্ন। জি কম্পোজিশন f of x equal to x square plus 3x plus 3, জি কম্পোজিশন f of x এটা প্রদত্ত আছে, দিয়ে বলছে তাহলে জি কত, জি অফ x কত, এরকম কিছু একটা। অর্থাৎ এই চিত্রণের ফর্মুলাটা বের করতে হবে। কম্পোজিট চিত্রণ দেওয়া আছে আর f দেওয়া আছে, f of x চিত্রণটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে। তো আমরা যেটা করতে পারি, এটাকে যদি আমরা আগেই যে লিখছিলাম ওইভাবে যদি লিখি, g of f of x বলার সময় ভ্যালু g of f of x। আচ্ছা, এবার f of x টা আমি দেখতে পাচ্ছি x plus 1 আছে, তাহলে এই গোটা অংশটাকে আমার প্রথমেই এই চেষ্টাটা করতে হবে যে x plus 1 এর আকারে প্রকাশ করা যায় কিনা, x plus 1 এর আকারে প্রকাশ করা যায় কিনা। তাহলে আমার একটা আইডিয়া চলে আসবে, যদি x এর জায়গায় আমি x plus 1 এর স্কয়ার লিখি, তাহলে নিশ্চয়ই আমার 2x এর এই x স্কয়ার plus 2x plus 1 আসছে, কিন্তু আমার লাগবে 3x plus 3, তার মানে আরো একটা x plus 1 করলাম, হলো x স্কয়ার plus 2x plus 1, আর একটা x plus 1 করলে 3x হয়ে গেল। 1 1 2 মিলে যাচ্ছে, কিন্তু 3 মিললো না, 2 আসছে, এখান থেকে একটা 1 আসছে, এখানে একটা, তার মানে একটা আরো একটা প্লাস। আচ্ছা, এইবার যদি লক্ষ্য করি x plus 1 টা আমার এই আগের রাশিটিকে মেলানো গেল, x plus 1 টা যদি f of x হয়, সেটাকে g এর মধ্যে বসানোর পরে এই স্ট্রাকচারটা আসলো। x plus 1 টা যদি f of x হয়, সেটাকে g এর মধ্যে, g এমন একটা অপেক্ষক যার মধ্যে বসানোর পরে স্ট্রাকচারটা এটা হয়ে গেল। তাহলে খুব ইজিলি আমরা বলতে পারি অতএব g of x তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1, g of x যদি x স্কয়ার প্লাস x প্লাস 1 হয়, তাহলে g of f of x, x এর জায়গায় f of x বসাবো, এখানে f of x বসবে, এখানে f of x বসবে, তাহলে f of x এর জায়গায় যখন x প্লাস 1 বসাবো, এই রাশিটাই আসছে। ব্যাক প্রসেস, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারটা, অর্থাৎ g of x কত আমরা বের করে নিতে পারলাম। যে চিত্রণটা g হচ্ছে r থেকে r এর মধ্যে একটা চিত্রণকে সূচিত করে, g of x কত সেটা আমরা বের করতে পারলাম। জাস্ট একটু কায়দা করে লিখে দেখা গেল g of x বেরিয়ে গেল। শর্ট প্রশ্ন হিসেবে থাকে অনেক সময়, দেখবে। আচ্ছা, পরবর্তী প্রবলেমে আমি যাচ্ছি, সেকশন, এটাকে আমি বলি 3, সেকশন 3, অর্থাৎ এই প্রবলেমগুলো হবে 4 নম্বরের জন্য। এই প্রবলেমগুলো হবে 4 নম্বরের জন্য। 4 নম্বরের যে প্রবলেম করছি, সময় লেগে যায় বড় প্রশ্নগুলো করতে। 4 নম্বরে 4 নম্বরের যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো আমরা সলভ করব। তার মধ্যে প্রথমেই আমি করছি 4 এর 2 নম্বর। 4 এর 2 নম্বরে এই প্রবলেমটা করলে আগের প্রবলেম কিছু পারা যাবে আগের সেকশনে, সেই জন্য এই প্রবলেমটা সিলেক্ট করলাম। এর একটা চিত্রণ বলে দেওয়া আছে r থেকে r, r to r, যেখানে f of x equal to আছে 3x minus, f একটা চিত্রণ r থেকে r, যেখানে f of x হচ্ছে 3x minus 2, এবং g ও একটা চিত্রণ, এটাও বলে দেওয়া আছে বাস্তব সংখ্যার সেট r থেকে r, যেখানে
জি অফ এক্স টা কত, জি অফ এক্স টা দিয়ে দেওয়া আছে 3 mod of x minus x স্কয়ার, 3 mod of x minus x স্কয়ার, যেখানে g of x হচ্ছে 3 mod of x minus x স্কয়ার। তাহলে এইবার অনেকগুলো মান নির্ণয় করতে বলেছে, f কম্পোজিশন g of -2, g কম্পোজিশন f of 3, f কম্পোজিশন g of 4। তাহলে আমাদের এগুলো নির্ণয় করার আগে f কম্পোজিশন g বা g কম্পোজিশন f, এই যে ফর্মুলাগুলো এইগুলো এস্টাবলিশ করতে হবে। তো ফর্মুলাগুলো কি করে এস্টাবলিশ করব, আমি দুটো পার্ট করে দেব, তোমরা আরেকটা করে নেবে। প্রথমে আমি f কম্পোজিশন g of x, এই চিত্রণটা কম্পোজিট চিত্রণের যে ফর্মুলা সেটা আগে তৈরি করব, তারপরে মান নির্ণয়। এটা মানে কি হয়, f of g of x, রাইট। g of x কত, g of x হচ্ছে 3 mod x minus x স্কয়ার, f of এটা g of x হচ্ছে 3 mod x minus x স্কয়ার, f of এটা, f of x হচ্ছে 3x minus 2। তাহলে এবার f of এইটা কত হবে, 3 mod x minus x স্কয়ার। f of x যদি 3x minus 2 হয়, f of 3 mod x minus x স্কয়ার কত হবে, এখানে বসবে 3 ইনটু ব্র্যাকেটের মধ্যে 3 mod x minus x স্কয়ার, 3 ইনটু ব্র্যাকেটের মধ্যে x এর জায়গায় কত বসবে, 3 mod x minus x স্কয়ার মাইনাস 2, 3 mod x minus x স্কয়ার মাইনাস 2, 3 x এর জায়গায় বসে যাচ্ছে, 3 mod x minus x স্কয়ার মাইনাস 2। f of x যদি এত হয় তাহলে f of এত কত পাচ্ছি আমরা, তাহলে কত হচ্ছে 9 mod x minus 3x স্কয়ার মাইনাস, যা ছিল থাকবে 9 mod x minus 3x স্কয়ার মাইনাস 2। তাহলে এইটা আমাদের f কম্পোজিশন g of x এর ফর্মুলা। এইটা যতক্ষণ না এস্টাবলিশ করব ততক্ষণ এই মানগুলো আমরা পাবো না। দুটো মান নির্ণয় করার জন্য এইটা কাজে লাগবে, সেটা হচ্ছে 2 এর 2, অর্থাৎ f কম্পোজিশন g of কত লাগবে আমার এখানে বলে দেওয়া আছে -2। f কম্পোজিশন g of -2, এবং ডানদিকে যেখানে x থাকবে সেখানে -2 আমি বসাবো। হলো, যেখানে x থাকবে সেখানে -2, mod of -2 অ্যাবসলিউট ভ্যালু পরম মান 2, 9 দুগুণ 18 হয়ে যাচ্ছে, এখানে -2 স্কয়ার, 4 হচ্ছে 3 ছাড়া 12 -2, তাহলে কত দাঁড়াচ্ছে 4 দাঁড়াচ্ছে। তাহলে এই কম্পোজিশন g of -2 মান কত দাঁড়ালো 4। ঠিক একইভাবে এই ফর্মুলাটা দিয়ে আরো একটা পার্ট করা যাবে 4 নম্বর, f কম্পোজিশন g of 4, কোথায় বসবে, ফর্মুলাটা যেখানে x আছে সেখানে 4 বসাবো, 9 mod 4 3 ইনটু x এর জায়গায় 4 তার স্কয়ার -2, 36 3 × 48, 4 স্কয়ার 16, 3 × 48 -48 -2 -50, মোটের উপর দাঁড়াচ্ছে -14। ঠিক আছে, তাহলে এই গেল f কম্পোজিশন g of 4 এর মান। আচ্ছা, ঠিক এইখানে আমি 1 আর 4 করলাম, 2 আর 4 করলাম, 1 3 এ আবার দেখতে পাচ্ছ g কম্পোজিশন f আছে। তাহলে আমরা যেমন f কম্পোজিশন g টা তৈরি করলাম, তাহলে আবার আমাদের কত করতে হবে, g কম্পোজিশন f of x এর যে ফর্মুলা সেটাকে এস্টাবলিশ করতে হবে। এটা মানে g of f of x, এটা মানে g of f of x, g of f of x বলতে f of x এর জায়গায় আমাদের আসবে 3x - 2, f of x কত 3x - 2, তাহলে g of x কত, g of x 3 mod x minus x স্কয়ার, তাহলে 3x - 2 কত আসবে, 3 ইনটু মডের ভিতরে 3x - 1 মাইনাস x স্কয়ারের জায়গায় যাচ্ছে 3x - 2 তার হোল স্কয়ার, জাস্ট g of x যেটা g of f of x বলতে 3x - 2 এই জায়গায় বসে গেল।
এই অবস্থায় রাখছি জি কম্পোজিশন এফ অফ এক্স। বাকি দুটো তোমরা ক্যালকুলেশন করবে। একে দেওয়া আছে জি কম্পোজিশন এফ অফ কত বের করতে বলেছে, জি কম্পোজিশন এফ অফ -1, ডান দিকে যেখানে হবে -1 বসিয়ে দেবে। 3 ইনটু -1 -2 -3 ইনটু -1 -2, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার করছি, যেটা হচ্ছে তোমরা করে নিতে পারবে বাকি ক্যালকুলেশনটা। ঠিক আছে, আরেকটা পার্ট আছে করতে পারবে। আমি মেইন জায়গাটা করে দিয়েছি। আচ্ছা, এরপরে এটাই যদি কম্পোজিট চিত্রণের ক্ষেত্রে আমাদের তিনটে ফাংশন থাকে, তিনটে, দুটো আমরা এখানে দুটি ছিল, এফ আর জি ছিল, দুটি চিত্রণ ছিল। এটাই হতে পারে তিনটি অপেক্ষক দিয়ে, তাহলে তিনটি চিত্রণের কম্পোজিশন সেটাও আমরা একটা করে দিচ্ছি নির্ণয় করা, এবং তার থেকে একটা মান নির্ণয় করতে হয়। এটাই আমার আজকে লাস্ট প্রবলেম হবে। তোমরা বাড়িতে পড়বে, তোমাদের যদি কোনো সমস্যা হয় জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। উদাহরণের সাহায্য নেবে, অনেক প্রবলেম পারবে নিজে থেকেই বাড়িতে করতে। 7 নম্বর প্রবলেম। 7 নম্বরে তিনটে চিত্রণ আছে। এফ দিয়ে দেওয়া আছে একটা চিত্রণ আর থেকে আর টু আর, যেখানে আমি পাশে কন্ডিশনটা লিখব। এফ অফ এক্স কত, যেখানে এফ অফ এক্স হবে, এফ একটা চিত্রণ আর থেকে আর, যেখানে এফ অফ এক্স হচ্ছে cos x, এফ অফ এক্স cos x। এইচ একটা চিত্রণ আর থেকে আর, এফ জি এইচ, জি একটা চিত্রণ আর থেকে আর, যেখানে জি অফ এক্স, জি একটা চিত্রণ আর থেকে আর, যেখানে জি অফ এক্স ইকুয়াল টু বলে দেওয়া আছে 2x প্লাস 1, 2x প্লাস 1, এবং এই আরো একটা চিত্রণ দিয়ে দেওয়া আছে আর টু আর, যেখানে h অফ x দিয়ে দেওয়া আছে x কিউব মাইনাস x মাইনাস 6, লক্ষ্য করবে x এর কিউব মাইনাস x মাইনাস 6। তাহলে h কম্পোজিশন, g কম্পোজিশন, f গুণফল চিত্রটি নির্ণয় করো। তাহলে h কম্পোজিশন, g কম্পোজিশন, f টা আমাদের আগে নির্ণয় করতে হবে। তাহলে অতএব h কম্পোজিশন, g কম্পোজিশন, f লেখার ধরনটা লিখবে, এটা নির্ণয় করতে হবে। তার মানে এত অফ x, আগে ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা এস্টাবলিশ করতে হবে, তারপর মান নির্ণয় করতে হবে। আগে ফর্মুলাটা এস্টাবলিশ করতে গেলে আমরা এটা কিভাবে লিখব, অফ x, তার মানে h থার্ড ব্র্যাকেট, g কম্পোজিশন চিহ্নগুলোকে এক একটা ব্র্যাকেট হিসেবে, h অফ g অফ f অফ x, এইভাবে ব্যাপারটাকে লেখা যেতে হবে। কম্পোজিশন চিহ্ন তুলে দিয়ে এক একটা করে ব্র্যাকেট ব্যবহার করতে পারি। h অফ g অফ f অফ x। আচ্ছা, f অফ x কত, cos x বসিয়ে দিই। h অফ g অফ f অফ x এর জায়গায় বসবে cos x। এবার g অফ x কত, 2x 1। g অফ x যদি 2x 1 হয়, তাহলে g অফ cos x কত হবে, 2 ইনটু cos x 1। g অফ x যদি 2x 1 হয়, তাহলে g অফ cos x হবে 2 ইনটু cos x 1। h অফ x কত, x এর কিউব মাইনাস x মাইনাস 6, তাহলে h অফ এত, h অফ x এর কিউব মাইনাস x মাইনাস 6, তাহলে h অফ 2 cos x 1 কত হবে, 2 cos x তার কিউব মাইনাস 2 cos x প্লাস 1, 2 cos x প্লাস 1 তার কিউব। h অফ x যদি যা হয়, তাহলে h অফ এত, এই রাশিটাই x এর জায়গায় বসবে, গোটা রাশিটাই x এর জায়গাগুলোতে বসবে, মাইনাস 2 cos x প্লাস 1, x এর জায়গাতে বসছে 2 cos x প্লাস 1 মাইনাস 6, 2 cos x প্লাস 1 মাইনাস 6। তাহলে এইবার এটা গেল h কম্পোজিশন, g কম্পোজিশন, f অফ x। আমি এটাকে আর সিম্পলিফাই করব না, এটাই আমাদের চিত্রণের কন্ডিশন।
কোন কন্ডিশন? এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ। এই চিত্রণটা যে চিত্রণ হচ্ছে তার যে ফর্মুলা, সেই ফর্মুলা গুণফল চিত্রণ নির্ণয় করব। হয়ে গেল, এটা আমাদের গুণফল চিত্রণ। এবং এখান থেকে একটা পার্টিকুলার একটা মানও নির্ণয় করতে বলেছে, সেটা কত? এইচ কম্পোজিশন, দেখে নিচ্ছি, জি কম্পোজিশন এফ অফ ব্র্যাকেট ক্লোজ কত? π/3। তাহলে এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ অফ এক্স যদি এইটা হয়ে থাকে, তাহলে এটা কত হবে? জাস্ট এক্স এর জায়গায় এখানে যেখানে যেখানে এক্স আছে সেইখানে আমরা π/3 বসাবো। তাহলে কত দাঁড়াচ্ছে? 2 cos π/3 প্লাস 1 তার কিউব, 2 cos π/3 প্লাস 1 মাইনাস 6, 2 cos π/3 প্লাস 1 মাইনাস 6। তাহলে কত হচ্ছে? উপরে মুছে দিচ্ছি, এই সলিউশনটা উপরে যাচ্ছি আমরা করতে। কত দাঁড়াবে? cos π/3, cos π/3 কত? cos π/3 বলতে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হয় হাফ, প্লাস 1 তার কিউব মাইনাস 2 cos 60 ডিগ্রি এটাও হাফ, প্লাস 1 মাইনাস 6। এখানে 1 প্লাস 1 অর্থাৎ 2 তার কিউব হবে, এইখানেও 1 প্লাস 1, এখানেও মাইনাস 6, 2 কিউব মানে 8, মাইনাস 2 মাইনাস 6 সব কেটে গিয়ে 0। তাহলে এই রাশিটার মান কত আসলো? এই রাশিটার মান আসলো 0। আর এটা হলো আমাদের ফর্মুলা। তোমরা এটাকে সিম্পলিফাই করে কিউবগুলো ভেঙে দিয়ে একদম যোগ বিয়োগ করে একসাথে লিখতে পারো, বা এইভাবেও রাখা যেতে পারে। অ্যান্সার মেলাতে গেলে এটা তাহলে আবার ভেঙে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাসে আমি দুটো চ্যাপ্টারের উপরে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে দিলাম। পরবর্তী ক্লাসে আরেকটা চ্যাপ্টারের সমস্যার সমাধান করব। তোমরা ফলো করতে থাকো, উপকৃত হবে।